দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের কিছু নিক নেম রয়েছে কিনা, সেই নিক নেমগুলি আমরা পড়বো। অর্থাৎ জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনের উপর আজকে আমরা ক্লাস করব। তো দেখো, আমরা পড়ছি। এখানে আমি অনেক জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনের উপর অনেক কয়টা পয়েন্ট তুলেছি। মানে এখানে কি বলতো, এখানে হচ্ছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে সেগুলি তো আছেই, তার সাথে সাথে যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলোও তুলে দিয়েছে, ঠিক আছে? কারণ কি কোশ্চেনের ট্রেন্ড যেদিকে যাচ্ছে সেই অনুযায়ী আমি এখানে তুলেছি। তো দেখো, এক এক করে আমরা করব। প্রথমে এখানে আমরা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনের মধ্যে প্রথমে আমরা পাহাড় মানে পর্বত ও ভৌগোলিক স্থান এই বিষয়ে করব। মানে পর্বত, কোন পর্বতকে কি বলা হয়, মানে কি নামে পরিচিত, সেই জিনিসগুলোর উপর আমরা প্রথমে ফোকাস করব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান, মানে মানে একটা টপিক পর্বতের উপর। যেমন নীল পাহাড়, নীল পাহাড় অর্থাৎ ব্লু মাউন্টেন। অ্যাকচুয়ালি এটা হবে ব্লু মাউন্টেন, ব্লু ব্লু মাউন্টেন বা নীল পাহাড়। ব্লু মাউন্টেন্স বা নীল পাহাড় কোন পর্বতমালাকে বলা হয়? ব্লু মাউন্টেন বা নীল পাহাড় বলা হয়ে থাকে নীলগিরি পর্বতমালাকে। নীলগিরি পর্বতমালাকে ব্লু মাউন্টেন বা নীল পাহাড় বলা হয়। প্রশ্ন হচ্ছে কেন বলা হয়? কেন কি এই পর্বতের চারপাশে নীল রঙের কুরিনজি নীল রঙের কুরিনজি ফুল ফোটার কারণে দূর থেকে এই পর্বতমালাকে দেখতে কিরকম হয়? নীলাভ দেখায়। নীলাভ দেখায়, এই কারণে নীল পাহাড়কে বা নীলগিরি পর্বতমালাকে ব্লু মাউন্টেন বলা হয়ে থাকে। তো পরীক্ষায় আসে যে ব্লু মাউন্টেন বা নীল পাহাড় বলতে কোনটাকে বোঝায়, তাহলে উত্তর হয়ে যাবে নীলগিরি পর্বতমালা। ঠিক আছে, নীলগিরি পর্বতমালাকে বলা হয়। মানে নীলগিরি পর্বতমালা বুঝতে পারলে তোমরা যখন জিওগ্রাফি পড়বে তখন দেখবে যে পূর্বঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালা, এই দুইটা পর্বতমালার যে মিলিত স্থল সেটাকে বলা হয় নীলগিরি। তো যাই হোক, এখানে নীলগিরি এইভাবে আপাতত মনে রাখো। নেক্সট হচ্ছে ভূস্বর্গ। এটা খুব আসে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভূস্বর্গ, অ্যাকচুয়ালি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, কেন বলা হয়? ব্যাপারটা হচ্ছে এটার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, তুষারাবৃত পর্বত এবং মনোরম উপত্যকার কারণে বা মনোরম উপত্যকার জন্য কে নাম দিয়েছে? মুঘল সম্রাট জাহাঙ্গীর এই কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ বলেছিলেন। তাহলে পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ নামে পরিচিত রয়েছে কাশ্মীর। কে নাম দিয়েছিলেন? নাম দিয়েছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। কিসের জন্য? অপরূপ সৌন্দর্য, তুষারাবৃত পর্বত এবং মনোরম উপত্যকার জন্য। তো এই হচ্ছে আমাদের ভূস্বর্গ, আমরা পড়লাম। নেক্সট হচ্ছে পৃথিবীর ছাদ। ছোটবেলা থেকে পড়ে আসছো, পামির মালভূমিকে বলা হয়ে থাকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে বলা হয়ে যায়। রুফ অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের ছাদ বা পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে বলা হয়। অ্যাকচুয়ালি সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা অত্যন্ত বেশি। কত বেশি? প্রায় 4000 মিটারের উপরে উচ্চতা রয়েছে পামির মালভূমির। এই কারণে এই মালভূমিকে কি বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। এটা অলরেডি তোমরা জানো। আচ্ছা, অন্ধকার মহাদেশ নামে কোন অন্ধকার মহাদেশ? আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয়। 19 শতকের শেষ ভাগ পর্যন্ত ভৌগোলিক দুর্গমতা ও অনুসন্ধানের অভাবের কারণে বাইরের বিশ্বের কাছে এই মহাদেশের ভেতরের অঞ্চলগুলো কি ছিল? অজানা ছিল। মানে অনেকদিন পর্যন্ত আফ্রিকা মহাদেশের বিভিন্ন জায়গা বা সম্পর্কে পৃথিবীর অন্যান্য জায়গার লোকজন জানতোই না ঠিকঠাক করে, কারণ সেই জায়গাটায় এতটা ভৌগোলিকভাবে দুর্গম স্থান ছিল। তো সেই কারণে আফ্রিকা মহাদেশকে কি বলা হয়? অন্ধকার মহাদেশ বলা হয়ে থাকে। ইন্টারকানেক্ট হয়ে গেছে কেন? ওহো, আচ্ছা হোক, যাই হোক। দেখো, আইল্যান্ড কন্টিনেন্ট অর্থাৎ দ্বীপ মহাদেশ। দ্বীপ মহাদেশ নামে পরিচিত হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয়। এটি বিশ্বের একমাত্র ভূখণ্ড, ভালো করে বোঝো কি লেখা আছে, বিশ্বের একমাত্র ভূখণ্ড যা একই সাথে একটি পূর্ণাঙ্গ মহাদেশ
এবং চারিদিকে সমুদ্র দ্বারা পরিবেষ্টিত একটি বিশাল দ্বীপ। অর্থাৎ অস্ট্রেলিয়া হচ্ছে দ্বীপ মহাদেশ, মানে অস্ট্রেলিয়ার চারপাশে কিন্তু জলভাগ দ্বারা আবৃত রয়েছে। আমাদের ইন্ডিয়াতে যেমন ৩ দিকে জলভাগ রয়েছে, তাই না? তো সেই কারণে আমাদের ইন্ডিয়া হচ্ছে উপমহাদেশ, মানে উপদ্বীপ, উপদ্বীপ বলতে গেলে উপদ্বীপ। কিন্তু অস্ট্রেলিয়া হয়ে যাচ্ছে কি দ্বীপ, কারণ তার চারপাশ জলভাগ দ্বারা বেষ্টিত। নেক্সট আমরা পড়ব নিঃসঙ্গ দ্বীপ। নিঃসঙ্গ দ্বীপ, লোনলি ওয়েস্ট আইল্যান্ড, অর্থাৎ নিঃসঙ্গ দ্বীপ। ত্রিস্তান দা কুনহা, এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে দূরবর্তী ও জনবিচ্ছিন্ন মানব বসতিপূর্ণ দ্বীপ। মানে এটা কোথায় আছে? আটলান্টিক মহাসাগরের এটা অবস্থিত, তবে একটা দূরবর্তী স্থানে রয়েছে, মানে জনজন বিচ্ছিন্ন একটা দ্বীপ, এই জন্য এটাকে নিঃসঙ্গ দ্বীপ বলা হয়ে থাকে। ত্রিস্তান দা কুনহা, এটা পরীক্ষায় এর আগে দেখিনি, আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সো তুলে দিয়েছে। আচ্ছা, এবার দেখো আমরা দেশ ও অঞ্চলের উপনাম এই অনুযায়ী, দেশ ও অঞ্চলের উপনাম এই অনুযায়ী আমরা ভৌগোলিক আইডেন্টিফিকেশনগুলি দেখব। দেখো, দক্ষিণের ব্রিটেন, ব্রিটেন অফ দ্য সাউথ কাকে বলা হয়? ব্রিটেন অফ দ্য সাউথ বলা হয় নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডকে বলা হয় ব্রিটেন অফ দ্য সাউথ। কেন বলা হয়? জলবায়ু, ভৌগোলিক গঠন এবং সংস্কৃতি ব্রিটেনের মতো হওয়ায় দক্ষিণ গোলার্ধের এই দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়। অর্থাৎ নিউজিল্যান্ডের যে জলবায়ু, ওয়েদার, সেখানকার যে ক্লাইমেট, সেই ক্লাইমেট, সেখানকার যে জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, ভৌগোলিক গঠন এবং কালচার, সেটা অনেকটা কোথাকার মতো? অনেকটা ব্রিটেনের মতো। সেই কারণে এই নিউজিল্যান্ডকে কি বলা হয়? এই নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের ব্রিটেন। ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট, অর্থাৎ শ্বেত হস্তির দেশ, মানে সাদা হাতির দেশ। সাদা হাতির দেশ নামে পরিচিত হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। থাই সংস্কৃতি ও রাজপরিবারে দুর্লভ সাদা হাতিকে পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে মনে করা হয়। অ্যাকচুয়ালি থাই সংস্কৃতি, সেখানকার যে রাজপরিবারে, সেখানে পবিত্রতা আর সমৃদ্ধির প্রতীক হিসাবে জেনারেলি সাদা হাতি তুমি পাবে না দেখতে, ঠিক আছে? তো এই দুর্লভ সাদা হাতিকেই মানা হয় পবিত্রতা সমৃদ্ধির প্রতীক জন্য। থাইল্যান্ডকে কি বলা হয়? শ্বেত হাতির দেশ, শ্বেত হস্তির দেশ। ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট, থাইল্যান্ড। নেক্সট দেখো, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। বজ্রপাতের দেশ, বজ্রপাতের দেশ, ল্যান্ড অফ থান্ডারবোল্ট। বজ্রপাতের দেশ বা ল্যান্ড অফ থান্ডারবোল্ট, এটা ভুটানকে বলা হয়। ভুটানকে ল্যান্ড অফ থান্ডারবোল্ট বা বজ্রপাতের দেশ বলা হয়। কেন? হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানে প্রায়শই কি হয়, যে প্রবল ঝড় আর প্রচণ্ড বজ্রপাত হয়। তার জন্য ভুটানকে ল্যান্ড অফ থান্ডারবোল্ট বা বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে। নেক্সট পড়ব ল্যান্ড অফ থাউজেন্ড লেকস। থাউজেন্ড লেকস, লেক মানে হচ্ছে হ্রদ। থাউজেন্ড লেকস মানে সহস্র হ্রদের দেশ বা সহস্র সরোবরের দেশ কাকে বলা হয়? সহস্র হ্রদের দেশ বা সহস্র লেকসের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে বলা হবে। কেন বলা হবে? ব্যাপারটা বুঝতেই পারছো, কারণ হচ্ছে ফিনল্যান্ডে প্রায় 1,87,000-এরও বেশি প্রাকৃতিক হ্রদ বা সরোবর আছে। ভাবতে পারছো? এমন একটা দেশ যেখানে 1,87,000-এরও বেশি কি রয়েছে? প্রাকৃতিক হ্রদ আছে বা সরোবর রয়েছে। সেই জন্য এটাকে বলা হয় সহস্র হ্রদের দেশ, দ্য ল্যান্ড অফ থাউজেন্ড লেকস। কাকে বলা হয়? ফিনল্যান্ডকে বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ল্যান্ড অফ মর্নিং কাম, স্নিগ্ধ সকালের দেশ। স্নিগ্ধ সকালের দেশ, ল্যান্ড অফ মর্নিং কাম, এটা বলা হয় কোরিয়াকে। কোরিয়াকে বলা হয় স্নিগ্ধ সকালের দেশ বা সকালের শান্তির দেশও বলা হয়। অনেক জায়গায় তোমরা সকালের শান্তির দেশও পাবে লেখাটা,
কোরিয়াকে বলা হয়। আচ্ছা, এই কোরিয়া শব্দের যে প্রাচীন অর্থ, কোরিয়া শব্দের অর্থই হচ্ছে ভাই স্নিগ্ধ বা শান্ত সকালের ভূমি, এই কোরিয়া শব্দের অর্থ। নেক্সট হচ্ছে ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি, দুধ ও মধুর দেশ। ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি, দুধ আর মধুর দেশ কাকে বলা হয়? সেটা হচ্ছে কেনান। কেনান এটা প্যালেস্তাইনে আছে, কেনান। বাইবেলে বর্ণিত অত্যন্ত উর্বর ও সমৃদ্ধ ভূমির রূপক অর্থ থেকে এই নামের উৎপত্তি হয়েছে। নেক্সট হচ্ছে ল্যান্ড অফ, হ্যাঁ এইটা ভালো মতো, খুব ভালো মতো পড়তে লাগবে, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল এর আগে। এটা কিন্তু পরীক্ষায় তোমরা এর আগে প্রিভিয়াস ইয়ার করতে গেলে পাবে যে ল্যান্ড অফ হামিং বার্ড, হামিং পাখির দেশ, এটা হচ্ছে ত্রিনিদাদ। ত্রিনিদাদ, ত্রিনিদাদ হচ্ছে ল্যান্ড অফ হামিং বার্ড, অর্থাৎ হামিং পাখির দেশ। মানে এই দ্বীপে প্রায় 18 প্রজাতির অতি ক্ষুদ্র ও রঙিন হামিং বার্ড প্রচুর পরিমাণে দেখা যায়, তার জন্য এটাকে বলা হয় ল্যান্ড অফ হামিং বার্ড। নেক্সট হচ্ছে, হ্যাঁ এটা পড়তে লাগবে ভালো মতো, এটা পরীক্ষায় আসে। কোনটা? এই যে ল্যান্ড অফ কেপস, গুহার দেশ। স্কটল্যান্ডকে বলা হয়ে থাকে গুহার দেশ বা ল্যান্ড অফ কেপস। কেন বলা হয়? কেন কি দেশটির পাহাড়ি অঞ্চলে হাজার হাজার প্রাকৃতিক চুনাপাথর ও পাথরের গুহা রয়েছে, এই কারণে স্কটল্যান্ডকে ল্যান্ড অফ কেপস বা গুহার দেশ বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ল্যান্ড অফ, ল্যান্ড অফ ফ্লাইং ফিশ, অর্থাৎ উড়ন্ত মাছের দেশ। উড়ন্ত মাছের দেশ নামে পরিচিত হচ্ছে বার্বাডোস। ক্যারিবীয় সাগরের এই দ্বীপের উপকূলে প্রচুর উড়ুক্কু মাছ, ফ্লাইং ফিশ পাওয়া যায়, তার জন্য বার্বাডোসকে বলা হয় উড়ন্ত মাছের দেশ, ল্যান্ড অফ ফ্লাইং ফিশ। নেক্সট আমরা পড়ব ল্যান্ড অফ ক্যাঙ্গারু, এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে। ল্যান্ড অফ ক্যাঙ্গারু অর্থাৎ ক্যাঙ্গারুর দেশ। ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে, ক্যাঙ্গারুর দেশ বলা হয়। আচ্ছা, ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক এবং কেবল এই মহাদেশেই এদের প্রজাতি সবচেয়ে বেশি পাওয়া যায়, এই কারণে অস্ট্রেলিয়াকে ল্যান্ড অফ ক্যাঙ্গারু বা ক্যাঙ্গারুর দেশ বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা, ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা অর্থাৎ স্বর্ণ প্যাগোডার দেশ। এই স্বর্ণ প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে। মায়ানমার জুড়ে সোনা দিয়ে বাঁধানো শত শত বৌদ্ধ মন্দির বা প্যাগোডা। আচ্ছা, প্যাগোডা কি বলতো? প্যাগোডা বলতে বৌদ্ধ মন্দিরকে বোঝায়, ঠিক আছে? সেই কারণে এই যে ল্যান্ড অফ প্যাগোডা বা ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা বলা হয়ে থাকে মায়ানমারকে। নেক্সট পড়বে তোমরা, দেখো ল্যান্ড অফ গোল্ডেন ফ্লিস অর্থাৎ সোনালি মেষলোমের দেশ, এটাও হচ্ছে অস্ট্রেলিয়া। কারণ অস্ট্রেলিয়া বিশ্ববিখ্যাত উন্নত মানের উল উৎপাদনের জন্য শীর্ষস্থানীয়, এই কারণে অস্ট্রেলিয়াকে, আচ্ছা পশমের দেশও যদি বলে তবু উত্তর হবে অস্ট্রেলিয়ার। হ্যাঁ, পশমের দেশও অনেক সময় পরীক্ষায় লেখা থাকে, পশমের দেশ। পশমের দেশ যদি বলা হয় সেক্ষেত্রে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু অস্ট্রেলিয়া। হ্যাঁ, এটা মনে রাখবে। আচ্ছা, ল্যান্ড অফ মেপল বা ল্যান্ড অফ লিলিস বা ল্যান্ড অফ স্নো। ল্যান্ড অফ মেপল বলুক, ল্যান্ড অফ লিলিস বলুক বা ল্যান্ড অফ স্নো বলুক, সেক্ষেত্রে প্রত্যেকটারই উত্তর হয়ে যাচ্ছে কানাডা। কেন? ল্যান্ড অফ মেপল বা লিলি কেন বলা হয়? জাতীয় প্রতীক মেপল পাতা এবং লিলি ফুল প্রচুর জন্মানোর কারণে। মানে এখানকার যে জাতীয় প্রতীক সেটা হচ্ছে মেপল পাতা আর লিলি ফুল, এই কারণে এইকে ল্যান্ড অফ মেপল বা লিলি বলা হয়। আচ্ছা, লেডি অফ স্নো, লেডি অফ স্নো, এটা লেডি অফ স্নো হবে না, এটা ল্যান্ড অফ স্নো হবে। হ্যাঁ ভাই, ল্যান্ড অফ স্নো। ল্যান্ড অফ স্নো বছরের দীর্ঘ সময় বরফে ঢাকা থাকে বলে কবি রুট ইয়ার্ড কিপলিং এই উপনাম দেন। ল্যান্ড অফ স্নো মানে বরফের, মানে বছরের বেশিরভাগ সময়ই এই মানে কানাডা বরফে ঢাকা থাকে, তার জন্য কানাডার পুরো অঞ্চলটা অবশ্য বরফে ঢাকা থাকে না।
কিন্তু অনেকটাই ঢাকা থাকে, তার জন্য এটাকে বলা হয় ল্যান্ড অফ স্নো। লিটিল ভেনিস, ছোট্ট ভেনিস। ছোট্ট ভেনিস বা লিটিল ভেনিস নামে পরিচিত হচ্ছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাকে লিটিল ভেনিস বা ছোট্ট ভেনিস বলা হয়ে থাকে। ইতালীয় অন্বেষক আমেরিগো ভেসপুচি এখানকার মারাকাইবো হ্রদের উপর তৈরি বাড়িগুলো দেখে ইতালির ভেনিস শহরের কথা স্মরণ করে এই নাম দেন। তাহলে ইতালির ভেনিস কাকে বলা হয়? ইতালির ভেনিস বলা হয়, ছোট্ট ভেনিস বলা হয়ে থাকে ভেনেজুয়েলাকে বলা হয়ে থাকে, ভেনেজুয়েলা। আচ্ছা, এটা খুব দারুণ হাস্যকর একটা বিষয়। মাদার ইন ল অফ ইউরোপ, ইউরোপের শাশুড়ি। মাদার ইন ল অফ ইউরোপ অর্থাৎ ইউরোপের শাশুড়ি। ইউরোপের শাশুড়ি বলা হয় ডেনমার্ককে। ডেনমার্ককে বলা হয় ইউরোপের শাশুড়ি। এটা প্রিভিয়াস ইয়ার থেকে তোলা কোশ্চেন। ল্যান্ড মাদার মাদার ইন ল অফ ইউরোপ, ইউরোপের শাশুড়ি, এটা বলা হবে ডেনমার্ককে। অ্যাকচুয়ালি কেন বলা হয়? ডেনমার্কের রাজা নবম ক্রিস্টিয়ানের সন্তানদের বিয়ে ইউরোপের বিভিন্ন রাজপরিবারে হওয়ায় ডেনমার্ককে এই নামে ডাকা হতো। তার ডেনমার্কের যে রাজা নবম ক্রিস্টিয়ানো, তার সন্তানদের বিয়ে কোথায় দেওয়া হয়েছে? তাদের সন্তানদের বিয়ে দেওয়া হয়েছে ইউরোপের বিভিন্ন রাজপরিবারে। তার জন্য আলটিমেটলি কি হলো? ডেনমার্কের শ্বশুরবাড়ি হয়ে গেল। ওই জন্য না, কোনটা শ্বশুরবাড়ি হলো? শাশুড়ি। ডেনমার্ককে বলা হবে শাশুড়ি। ডেনমার্ক হয়ে যাচ্ছে শাশুড়ি। কার শাশুড়ি? ইউরোপের শাশুড়ি। মাদার ইন ল অফ ইউরোপ, ইউরোপের শাশুড়ি ডেনমার্ক। মনে রাখবে এটা, এটা দারুণ কোশ্চেন দিয়েছিল পরীক্ষায়। আচ্ছা, হ্যাঁ, তবে হ্যাঁ, আমি কিন্তু বলে দিচ্ছি এগুলা কিন্তু বইয়ের মধ্যে পাবে না। এগুলা কিন্তু বইয়ের মধ্যে, মানে সব বইয়ের মধ্যে না, ম্যাক্সিমাম বইয়ের মধ্যে কিন্তু এইগুলো এখনো আপডেট হয় নাই। এই যে এটা যেটা আমি করালাম ইউরোপের শাশুড়ি ডেনমার্ক, ম্যাক্সিমাম বইয়ের মধ্যে এগুলো কিন্তু আপডেট হয় নাই। বুঝতে পেরেছো? এগুলা হয়তো আপডেট হতে হতে তোমাদের হবে ঠিকই, কিন্তু অবশ্যই এগুলা হয়তো টাইম লাগবে। তো এগুলা তার আগে তোমাকে তৈরি করে রাখতে লাগবে, বই আপডেট হোক কিংবা না হোক। আচ্ছা, তারপরে দেখো নেভার নেভার ল্যান্ড, কখনোই না এর দেশ। নেভার নেভার ল্যান্ড, ভালো নামটা, নেভার নেভার ল্যান্ড। উত্তর অস্ট্রেলিয়াকে বলা হয় নেভার নেভার ল্যান্ড। এটি অস্ট্রেলিয়ার অত্যন্ত দুর্গম, জনশূন্য এবং শুষ্ক একটি অঞ্চল, যেখানে সহজে কেউ যেতে চায় না। তার জন্য এই ল্যান্ডটাকে বলা হয় নেভার নেভার ল্যান্ড, উত্তর অস্ট্রেলিয়া। ডেইরি অব দ্য নর্দার্ন ইউরোপ, উত্তর ইউরোপের দুগ্ধকেন্দ্র। উত্তর ইউরোপের দুগ্ধকেন্দ্র কাকে বলা হয়? এটা উত্তর ইউরোপের দুগ্ধকেন্দ্র বলা হবে ডেনমার্ককে। আধুনিক খামার ও উন্নত জাতের ডেইরি দুগ্ধজাত পণ্য রপ্তানির জন্য ডেনমার্ক বিখ্যাত। তার জন্য ডেনমার্ককে বলা হয় উত্তর ইউরোপের দুগ্ধ কেন্দ্র। ঠিক আছে? তো যতদূর পর্যন্ত করলাম একবার আমরা দেখে নিই, তারপর কিছু কোশ্চেন করার চেষ্টা করি আগে, হ্যাঁ? কারণ এই পার্টটা শেষ করে দেবো, অনেকটাই আছে। আচ্ছা দেখো, এতদূর পর্যন্ত একবার রিপিট করে নিই আমরা। ডেইরি অফ দ্য নর্দার্ন ইউরোপ কোনটাকে বলা হবে? ডেনমার্কে। নেভার নেভার ল্যান্ড হয়ে গেল উত্তর অস্ট্রেলিয়া। মাদার ইন ল অফ ইউরোপ অর্থাৎ ইউরোপের শাশুড়ি ডেনমার্ক, এমনি মনে থাকবে। ছোট্ট ভেনিস বা লিটিল ভেনিস সবাই জানো, ভেনেজুয়েলা। লেডি অফ স্নো সেটা হয়ে যাবে তোমার কানাডা। লেডি অফ স্নো এটা হয়ে যাবে কানাডা। আর ল্যান্ড অফ মেপল, ল্যান্ড অফ লিলিস, ল্যান্ড অফ স্নো সবই কানাডা। ল্যান্ড অফ গোল্ডেন ফ্লিস বা সোনালি মেষলোমের দেশ বা পশমের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা অর্থাৎ স্বর্ণ প্যাগোডার দেশ হচ্ছে মায়ানমার, এটা পরীক্ষায় আসে। ল্যান্ড অফ ক্যাঙ্গারু এটাও পরীক্ষায় আসে, ক্যাঙ্গারুর দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। ল্যান্ড অফ ফ্লাইং ফিশ উড়ন্ত মাছের দেশ বারবাডোস, এটা মনে রাখতে লাগবে। ল্যান্ড অফ কেপস অর্থাৎ গুহার দেশ হচ্ছে স্কটল্যান্ড। ল্যান্ড অফ হামিং বার্ড মানে হামিং পাখির দেশ হচ্ছে ত্রিনিদাদ। আর ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি এটা কেনান হয়ে যাবে উত্তর। ল্যান্ড অফ মর্নিং কাম অর্থাৎ স্নিগ্ধ সকালের দেশ বা সকালের শান্তির দেশ যদি বলা হয় তাহলে কোরিয়া। ল্যান্ড অফ থাউজেন্ড লেকস সহস্র সরোবরের দেশ ফিনল্যান্ড। ল্যান্ড অফ থান্ডার বোল্ট এটা হয়ে যাচ্ছে আমাদের ভুটান। ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট সাদা হাতির দেশ হচ্ছে থাইল্যান্ড। তারপর হচ্ছে ব্রিটেন অফ দ্য সাউথ দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। তার নিঃসঙ্গ দ্বীপ হয়ে গেল ত্রিস্তান দা কুনহা।
আইল্যান্ড কন্টিনেন্ট বা দ্বীপ মহাদেশ অস্ট্রেলিয়া, অন্ধকার মহাদেশ আফ্রিকা সবাই জানো, রুফ অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের ছাদ পামির মালভূমি, ভূস্বর্গ হচ্ছে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, আর ব্লু মাউন্টেন নামে পরিচিত হচ্ছে নীলগিরি। এতদূর পর্যন্ত প্রত্যেকে একবার রিভাইজ করে নিলে এবার দেখি ভাই কিছু কোশ্চেন আনসার করি, ঠিক আছে? কোশ্চেন আনসারের মাধ্যমে এগুলা উঠবে, চাপ নিও না, কোশ্চেন আনসার করাতে করাতেই হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট প্রথমে একটু থিওরি পড়াতে লাগে যাতে কানেক্ট করতে পারি আমরা কোশ্চেন আনসারে, তার জন্যই। দেখো এবার এক এক করে প্রশ্নগুলো করার চেষ্টা করবে প্রত্যেকে। হ্যাঁ, প্রথম প্রশ্নটার উত্তর দাও দেখি প্রত্যেকে। প্রথম প্রশ্নটার উত্তর প্রত্যেকে দেবে। পর্বতের চারপাশে কুরিনজি ফুল ফোটার কারণে কোন পর্বতমালাকে নীল পাহাড় বা ব্লু মাউন্টেন, কোন পাহাড়কে ব্লু মাউন্টেন বলা হয়ে থাকে বলো, বলো ভাই। স্যার নীলগিরি। হ্যাঁ নীলগিরি। এটার উত্তর হয়ে যাবে নীলগিরি। নীলগিরিকে বলা হয় ব্লু মাউন্টেন, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা হিমালয় সম্পর্কে তো জানোই। আল্পস, আল্পস যদি বলি, আল্পস হচ্ছে ইউরোপের প্রধান পর্বতমালা হচ্ছে আল্পস, ইউরোপের প্রধান পর্বতমালা হচ্ছে আল্পস। হ্যাঁ, আর আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত বিশ্বের দীর্ঘতম পর্বতমালা। আন্দিজ হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বিশ্বের দীর্ঘতম পর্বতমালা, বিশ্বের দীর্ঘতম পর্বতমালা, বিশ্বের দীর্ঘতম পর্বতমালা। এটা কোথায় আছে? এটা আছে কিন্তু দক্ষিণ, এটা আছে হচ্ছে দক্ষিণ আমেরিকায়। হ্যাঁ, আন্দিজ আমেরিকা, দক্ষিণ আমেরিকায় আছে এটা আন্দিজ। তারপরে এটা বলো, এটার উত্তর দাও দেখি, প্রত্যেকে দাও। মুঘল সম্রাট জাহাঙ্গীর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের জন্য কাকে পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ বলেছিলেন? কোনটা হবে? কাকে পৃথিবীর স্বর্গ? কাশ্মীর। কাশ্মীর। হ্যাঁ, কাশ্মীরকে ভূস্বর্গ বা পৃথিবীর স্বর্গ বলেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। ঠিক, কাশ্মীর হয়ে যাবে উত্তর। আচ্ছা, সুইজারল্যান্ডকে বলা হবে প্লেগ্রাউন্ড অফ ইউরোপ, ইউরোপের খেলার মাঠ। সুইজারল্যান্ডকে বলা হয় প্লেগ্রাউন্ড অফ ইউরোপ, ইউরোপের খেলার মাঠ। ইউরোপের খেলার মাঠ হয়ে যাচ্ছে তোমার সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের খেলার মাঠ বা প্লেগ্রাউন্ড অফ ইউরোপ, ঠিক আছে? আচ্ছা, ফিনল্যান্ড, ফিনল্যান্ডকে কি বললাম আমরা? অনেকগুলা লেক থাকবে না? হ্রদের দেশ। হ্যাঁ, সহস্র হ্রদের দেশ, ল্যান্ড অফ থাউজেন্ড লেকস, ল্যান্ড অফ থাউজেন্ড, ল্যান্ড অফ থাউজেন্ড লেকস, সহস্র হ্রদের দেশ মানে হাজার হ্রদের দেশ। ডেনমার্ক, দেখো ডেনমার্ক হচ্ছে, এটা হচ্ছে উত্তর ইউরোপের ইউরোপের দুগ্ধ কেন্দ্র, উত্তর ইউরোপের দুগ্ধ কেন্দ্র, উত্তর ইউরোপের, হ্যাঁ এটাকে বলা হয় উত্তর ইউরোপের দুগ্ধ কেন্দ্র, এটা হচ্ছে ডেনমার্ক। আচ্ছা, তারপরে দেখো তো, এটা প্রশ্নের উত্তর দাও। সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা অত্যন্ত বেশি হয় কোন স্থানকে পৃথিবীর ছাদ বা রুফ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়? কোন পামির মালভূমি তিব্বতে অবস্থিত। পামির পামির মালভূমি। মালভূমি। হ্যাঁ, এটা পামির মালভূমিকে বলা হয়, পামির মালভূমিকে বলা হয়। আর বাকিগুলি আপাতত আমাদের দরকার নেই, ওদের এক্সপ্লেনেশন ছেড়ে দাও, আমরা জিওগ্রাফিতে করব। আর নেক্সট দেখো 4 নাম্বার, 19 শতকের শেষ ভাগ পর্যন্ত দুর্গমতার কারণে বাইরের বিশ্বের কাছে অজানা থাকায় কোন মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হতো? কোন দেশকে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশকে। আফ্রিকা মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হয়। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? এশিয়া। এশিয়া মহাদেশ। হ্যাঁ, পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, বৃহত্তম মহাদেশ এটা হচ্ছে এশিয়া মহাদেশ।
আচ্ছা বলো তো ভারত কোন মহাদেশের অন্তর্গত? স্যার এশিয়া এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের অন্তর্গত। আচ্ছা অস্ট্রেলিয়াকে বলা হয় দ্বীপ ক্যাঙ্গারু দেশ। হ্যাঁ ক্যাঙ্গারুর দেশও বলা হয়, পশমের দেশও বলা হয়, আবার দ্বীপ মহাদেশও বলা হয়। আইল্যান্ড কন্টিনেন্ট, দ্বীপ মহাদেশ, দ্বীপ মহাদেশ। অনেকগুলা পশমের দেশ বলা হয়, পশমের দেশও বলা হবে। ক্যাঙ্গারুর দেশ বলা হয়, ক্যাঙ্গারুর দেশ, ক্যাঙ্গারুর দেশ বলা হয়। আচ্ছা দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা আপাতত আমাদের লাগবে না, ছেলে দাও। নেক্সট চলো পরে কোশ্চেন বলো। বিশ্বের একমাত্র ভূখণ্ড যা একই সাথে একটি পূর্ণাঙ্গ মহাদেশ এবং চারিদিকে সমুদ্র বেষ্টিত। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, আবার ওই অস্ট্রেলিয়াই হলো আমাদের এখানকার রাইট অ্যান্সার। অস্ট্রেলিয়া হয়ে যাচ্ছে এখানকার রাইট অ্যান্সার। আচ্ছা গ্রিনল্যান্ডটা মনে রাখবা। গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের বৃহত্তম দ্বীপ। বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম যদি বলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ্রিনল্যান্ড। বিশ্বের বৃহত্তম দ্বীপ, বিশ্বের বৃহত্তম দ্বীপ সেটা হয়ে যাচ্ছে ভাই আমাদের গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড, তবে এটা কোনো কিন্তু মহাদেশ না, হ্যাঁ এটা কোনো মহাদেশের মধ্যে পড়ে না। আচ্ছা আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড আয়ারল্যান্ড অ্যাকচুয়ালি একে বলা হয় এমেরাল্ড আর আইল্যান্ড বলা হয়। মানে এটাকে কি বলা হয়? এমেরাল্ড, এমেরাল্ড আইল্যান্ড, এমেরাল্ড আইল্যান্ড। প্রশ্ন হচ্ছে কেন এমেরাল্ড আইল্যান্ড বলা হয়? তার পিছনে মেইন কারণ হচ্ছে মানে এই ল্যান্ডটা দেখতে অনেকটা গাঢ় সবুজ প্রকৃতির, গাঢ় সবুজ প্রকৃতির, গাঢ় সবুজ প্রকৃতির, গাঢ় সবুজ প্রকৃতির এই কারণে। আচ্ছা নেক্সট দেখো নিউজিল্যান্ড। আচ্ছা নিউজিল্যান্ডকে সাউদার্ন ব্রিটেন। দক্ষিণের ব্রিটেন বলা হয়, দক্ষিণের ব্রিটেন, তাই না? নিউজিল্যান্ডকে কি বলা হয়? দক্ষিণের ব্রিটেন। ব্রিটেন, ব্রিটেন। কারণ কারণ এখানকার যে ওয়েদার ব্রিটেনের ওয়েদারের সাথে ম্যাচ করে যায়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের আটলান্টিক, আটলান্টিক মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে দূরবর্তী ও জনবিচ্ছিন্ন মানব বসতিপূর্ণ দ্বীপ কোনটি? ত্রিস্তান দা কুনহা। হ্যাঁ ত্রিস্তান দা কুনহা, ত্রিস্তান দা কুনহা, ত্রিস্তান দা কুনহা এটা হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার। আচ্ছা তোমরা বাহরাইনটাকে মনে রাখবে। বাহরাইন, বাহরাইনকে বলা হয় আইল্যান্ড অফ পার্লস, আইল্যান্ড, আইল্যান্ড অফ পার্লস বলা হয়ে থাকে। মানে এখানে মানে পারস্য উপসাগরের যে শ্রেষ্ঠ প্রাকৃতিক যে মুক্তা, সেই মুক্তার জন্য এটা পরিচিত অ্যাকচুয়ালি। আচ্ছা জাঞ্জিবার, লবঙ্গ দ্বীপ। হ্যাঁ জাঞ্জিবারকে বলা হয় লবঙ্গ দ্বীপ। এটা তানজানিয়ার মধ্যে আছে, তানজানিয়ার অন্তর্গত এটা। এই দ্বীপটাকে বলা হয় লবঙ্গ দ্বীপ, জাঞ্জিবার, লবঙ্গ দ্বীপ, জাঞ্জিবার। মাল্টা, এটাকে বলা হয় জর্জ ক্রস আইল্যান্ড, জর্জ ক্রস আইল্যান্ড। মাল্টাকে বলা হয় জর্জ ক্রস আইল্যান্ড, এটাকে বলা হয় মাল্টা, জর্জ ক্রস আইল্যান্ড। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই নামটা দেওয়া হয়েছে, জর্জ ক্রস আইল্যান্ড। আচ্ছা তারপরে করো, এটা তো একটু আগে হয়ে গেল, রিপিট হচ্ছে কোশ্চেনটা। বলো সংস্কৃতি, জলবায়ু ও ভৌগোলিক গঠনের মিল থাকার কারণে কাকে ব্রিটেন অফ দ্য সাউথ বা দক্ষিণের ব্রিটেন বলা হয়? ব্রিটেন অফ দ্য সাউথ বা দক্ষিণের ব্রিটেন বলা হয় কাকে? নিউজিল্যান্ড।
স্যার নিউজিল্যান্ড। উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে বলা হয়। আচ্ছা, অস্ট্রেলিয়ার কি কি নাম পড়লাম আরেকবার রিপিট করে দেখো। পশমের দেশ, পশমের দেশ, তারপর হচ্ছে ক্যাঙ্গারুর দেশ, তারপর ক্যাঙ্গারু মহাদেশ। দ্বীপ, দ্বীপ, দ্বীপ মহাদেশ। মহাদেশের দেশ। হ্যাঁ, দ্বীপ মহাদেশ, এগুলো আমরা পড়লাম। ঠিক, এটা জানো। আচ্ছা, বারবাডোস। বারবাডোস এই যে স্যার উড়ন্ত মাছের দেশ। ফ্লাইং ফিশ। ফ্লাইং ফিশ, হ্যাঁ, উড়ুক্ক মাছের দেশ, তাই না? বা উড়ন্ত মাছের দেশ, ল্যান্ড অফ ফ্লাইং ফিশ। উড়ুক্কু মাছের দেশ লিখে দিই না, তাহলে বেশি মনে থাকবে। উড়ুক্কু মাছের দেশ, উড়ুক্কু মাছের দেশ। স্কটল্যান্ড, স্কটল্যান্ড গুহার দেশ। হচ্ছে স্যার ল্যান্ড অফ কেভস, গুহার দেশ। গুহার দেশ, ল্যান্ড অফ কেভস। ল্যান্ড অফ কেভস গুলো হয় গুহার দেশ। ল্যান্ড অফ কেভস, ঠিকই বলেছো, গুহার দেশ বলা হয়। পরে দেখো, এটাকে বলো। থাইল্যান্ড। কোন দেশে দুর্লভ সাদা হাতিকে রাজ পরিবার ও সংস্কৃতিতে পবিত্রতার প্রতীক মনে করায় তাকে শ্বেত হস্তির দেশ বলা হয়? সাদা হাতির দেশ, স্যার থাইল্যান্ড। থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হবে সাদা হাতির দেশ। থাইল্যান্ড, সাদা হাতির দেশ বলা হয় থাকে থাইল্যান্ডকে। আচ্ছা, মায়ানমারটা কি বললাম বলো তো? স্যার ল্যান্ড স্বর্ণ অফ প্যাগোডার দেশ। গোল্ডেন প্যাগোডা। প্যাগোডার দেশ। হ্যাঁ, স্বর্ণ প্যাগোডার দেশ, কারণ সোনা দিয়ে তৈরি অনেক বৌদ্ধ মন্দির ওখানে আছে, ওই জন্য এটাকে বলা হয় স্বর্ণ প্যাগোডার দেশ। স্বর্ণ প্যাগোডার দেশ যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে মায়ানমার। লাওস, হাজার হাতির দেশ। হ্যাঁ, হাজার হাতির দেশ না দাদা? হ্যাঁ, হাজার হাতির দেশ। হাজার হাতির দেশ, হাজার হাতির দেশ। লাওস হচ্ছে হাজার হাতির দেশ। আচ্ছা, ভারত, ভারতকে কি বলা হয়? এটা উপদ্বীপ, ভারতকে আমরা উপদ্বীপ বলতে পারি। উপদ্বীপ, উপদ্বীপ। চলো তারপরে, হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার দরুন প্রবল ঝড় ও বজ্রপাতের কারণে, যে বজ্রপাত এর কারণে কোন দেশকে ল্যান্ড অফ থান্ডারবোল্ট বলা হয়? ল্যান্ড, স্যার ভুটান। ভুটানকে ল্যান্ড অফ থান্ডারবোল্ট বলা হয়। ভুটানকে বলা হয় ল্যান্ড অফ থান্ডারবোল্ট। আচ্ছা, ল্যান্ড অফ থান্ডারবোল্ট। আচ্ছা, যদি তোমাদের বলা হয় মাউন্ট এভারেস্টের দেশ? নেপাল। 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 অ্যাকচুয়ালি ওটা পুরোপুরি নেপাল না, ভারতও হয়। তবে যদি পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে এরকম, তাহলে তোমরা নেপাল দেবে। হ্যাঁ। আচ্ছা, তিবেত না, এটা অ্যাকচুয়ালি তিব্বত। তিব্বত মানে ইংরেজিতে লিখতে গেলে পরে ওটা তিব্বত হয়ে যায়। তো যাই হোক, তিব্বত, তিব্বত হচ্ছে, এটাকে কি বলা হয়? এটাকে সেরকম কিছু বলা হয় না। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে যে পামির মালভূমির সীমানায় অবস্থিত আছে এটা। লাওস তো পড়লামই আমরা একটু আগে, হাজার হাতির দেশ হয়ে গেল। লাওস হচ্ছে হাজার হাতির দেশ, আমরা একটু আগে পড়লাম। আচ্ছা, পরের এটা, প্রায় 1,87,000-এরও বেশি প্রাকৃতিক সরোবর থাকায় কোন দেশকে সহস্র সরোবরের দেশ বলা হয়? সহস্র, ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে সহস্র সরোবরের দেশ বলা হয়। আচ্ছা, একটা জিনিস বলে দিই, হ্যাঁ, এই যে আমি যে কোশ্চেনগুলো লিখেছি, কোশ্চেনগুলো কিন্তু একটু বেশি ডিসক্রাইব করা আছে, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় কিন্তু এত ডিসক্রাইব করে কোশ্চেন মিলবে না। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন মিলবে সহস্র সরোবরের দেশ কাকে বলা হয়, নিম্নলিখিত কোনটি সহস্র সরোবরের দেশ নামে পরিচিত, ব্যাস এতটুকুই থাকবে। বাট এই ডেটাগুলো থাকবে না। তাহলে আমার এই ডেটাগুলো দেওয়ার পিছনে কারণ কি? কেন কি এখন আমরা জিনিসগুলোকে মাইন্ডে ক্যাপচার করার চেষ্টা করছি, তাই না? তো একটু যদি আমরা কানেক্ট করে করে পড়ি, তাহলে আমাদের মনে থাকবে, ঠিক আছে? ওই জন্য আমি কানেকশন করানোর জন্য এই মানে অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনগুলির উপর বেস করে, অর্থাৎ মেইন বিষয়ের উপর বেস করে কোশ্চেনগুলোকে বানিয়েছি। কিন্তু কোশ্চেন এরকম থাকবে না পরীক্ষায়, হ্যাঁ, ডিরেক্ট থাকবে। যা ফিনল্যান্ড হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা, স্কটল্যান্ড, স্কটল্যান্ডকে আমরা কি বলছি? স্কটল্যান্ড হচ্ছে ল্যান্ড অফ কেভস। ল্যান্ড অফ কেভস।
আর সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপের খেলার মাঠ। সুইজারল্যান্ডকে ইউরোপের খেলার মাঠ বলা হয়। আচ্ছা, নরওয়ে। নরওয়েতে কি হয়? তার নিশীত সূর্যের দেশ। হ্যাঁ, মধ্যরাত্রে সূর্য ওঠে, তাই না? মানে গ্রীষ্মকালেও স্যার নিশীত সূর্যের দেশ। নিশীত সূর্যের দেশ। নরওয়ের হ্যামারফেস্ট নাকি পার্টিকুলার বললে? নরওয়ের হ্যাঁ হ্যামারফেস্টকে নরওয়ের হ্যামারফেস্টকে বলা হবে নিশীত সূর্যের দেশ বা মধ্যরাতের সূর্যের দেশ। মধ্যরাতের সূর্যের দেশ বা নিশীত সূর্যের দেশ বলা হবে নরওয়ের হ্যামারফেস্টকে। নেক্সট হচ্ছে কোরিয়া। কোরিয়া শব্দের অর্থ চুসন। এর উপর ভিত্তি করে কোরিয়াকে কি উপনামে ডাকা হয়? কোরিয়া এখান থেকে ল্যান্ড অফ মর্নিং সান। স্যার ল্যান্ড অফ মর্নিং কাম। ল্যান্ড অফ মর্নিং কাম, ল্যান্ড অফ মর্নিং কাম বলা হয়। আচ্ছা, ল্যান্ড অফ ড্রাগন। ল্যান্ড অফ ড্রাগন অ্যাকচুয়ালি এটা চীনকে বলা হতো আগে। ল্যান্ড অফ ড্রাগন, ল্যান্ড অফ ড্রাগন চীনকে বলা হতো একটা সময়, এখন মনে হয় না বলা হয় ল্যান্ড অফ ড্রাগন। মানে এখানে তবে ড্রাগন ছিল এরকম ব্যাপার না, মানে এটা হচ্ছে অনেকটা ঐতিহাসিক রূপকথার কাহিনী। আচ্ছা, ল্যান্ড অফ রাইজিং সান। সান হচ্ছে তোমার land of- জাপান জাপান দাদা। জাপান। জাপানকে বলা হয় ল্যান্ড অফ রাইজিং সান, উদিত সূর্যের দেশ। উদিত সূর্যের দেশ, সূর্যের দেশ বা ল্যান্ড অফ রাইজিং সান, এটা বলা হয় জাপানকে। জাপান, জাপানকে বলা হয় উদিত সূর্যের দেশ বা ল্যান্ড অফ রাইজিং সান। ল্যান্ড অফ থাউজেন্ড হিলস। ল্যান্ড অফ আচ্ছা থাউজেন্ড হিলস, এটা অ্যাকচুয়ালি আফ্রিকায় আছে। আফ্রিকান একটা দেশ, সেটার নাম হচ্ছে রুয়ান্ডা। রুয়ান্ডা এটা আফ্রিকান, আমি লিখে দিচ্ছি, আফ্রিকান আফ্রিকান দেশ। এটা এই দেশটার নাম হচ্ছে রুয়ান্ডা। কি নাম বললাম? রুয়ান্ডা। রুয়ান্ডা, রুয়ান্ডা দেশটার নাম রুয়ান্ডা। এই রুয়ান্ডাতে মানে এটাকে সাধারণত হাজার পাহাড়ের দেশ বলা হয়। রুয়ান্ডা, ল্যান্ড অফ থাউজেন্ড হিলস। নেক্সট দেখো, 18 প্রজাতির অতি ক্ষুদ্র ও রঙিন পাখির উপস্থিতির কারণে কোন দেশকে ল্যান্ড অফ হামিং বার্ড বলা হয়? ল্যান্ড অফ, স্যার ত্রিনিদাদ। ত্রিনিদাদ। হ্যাঁ, ল্যান্ড অফ হামিং বার্ড বলা হয়ে থাকে ত্রিনিদাদ। ত্রিনিদাদ বলা হয়। আচ্ছা, বার্বাডোস কি বললাম একটু আগে বলো? বার্বাডোস হচ্ছে উড়ন্ত মাছের দেশ। হ্যাঁ, উড়ন্ত মাছের দেশ। উড়ন্ত মাছের দেশ বা উড়ুক্কু মাছের দেশ, ঠিক। আচ্ছা, কিউবা। কিউবা বলা হয় নাই। কিউবা হচ্ছে, কিউবাকে বলা হয় পৃথিবীর চিনির পাত্র। পৃথিবীর চিনির পাত্র। কিউবা হচ্ছে পৃথিবীর চিনির পাত্র, কিউবা। আর ভারতের ক্ষেত্রে চিনির পাত্র উত্তরপ্রদেশ, মেবি উত্তরপ্রদেশ। আচ্ছা, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাটা হচ্ছে তোমার, এটাকে কি বলা হবে? স্যার লিটল ভেনিস। ভ্যানিশ। লিটিল ভেনিস। লিটিল ভেনিস, এটাকে লিটিল ভেনিস বলা হয়। লিটল ভেনিস, লিটিল ভেনিস। আচ্ছা, আবার ওই ফ্লাইং ফিশ চলে আসছে, উরুক্কু মানে বার্বাডোস। ফ্লাইং ফিশ, উরুক্কু মাছের দেশ, উত্তর হয়ে যাচ্ছে আমাদের বার্বাডোস, তাই না? আচ্ছা, পুয়ের্তো রিকো। পুয়ের্তো রিকো, দেখো পুয়ের্তো রিকো হচ্ছে রিচ পোর্ট বলা হয় এটাকে। মানে পুয়ের্তো রিকো কথাটার অর্থ হচ্ছে রিচ পোর্ট। রিচ পোর্ট মানে ধনী বন্দর, ধনী বন্দর, রিচ পোর্ট, রিচ পোর্ট। আচ্ছা, মাল্টা। মাল্টা একটু আগে আমরা পড়ছি, জর্জ ক্রস আইল্যান্ড, মনে করে দেখো পুরিয়েছি, জর্জ ক্রস আইল্যান্ড অপশনে ছিল একটু আগে। জর্জ জর্জ ক্রস আইল্যান্ড, এটা মাল্টা। বারবাডোস তো হয়ে গেল, ফ্লাইং ফিশ। বাহরাইন,
বাহরাইনও পড়লাম একটু আগে আমরা। এটা ল্যান্ড অফ পার্লস, ল্যান্ড অফ পার্লস অর্থাৎ আইল্যান্ড অফ পার্লস লিখে দিই, আইল্যান্ড, আইল্যান্ড অফ আইল্যান্ড অফ পার্লস। আচ্ছা আচ্ছা, স্বর্ণ প্যাগোডার দেশ, স্বর্ণ প্যাগোডার দেশ বলতে পারা উচিত, অনেক বৌদ্ধ মন্দির আছে। মায়ানমার। মায়ানমার হয়ে যাবে উত্তর, এটার উত্তর হয়ে যাবে মায়ানমার, মায়ানমার। আচ্ছা থাইল্যান্ড তো হয়ে গেল তোমার কিসের দেশ? সাদা হাতির দেশ, এই ধাতির দেশ। সাদা হাতির দেশ। আচ্ছা ভিয়েতনাম, ভিয়েতনাম হয়ে যাচ্ছে তোমার, এটা ভিয়েতনামের সেরকম কি নাম আছে, এটা অ্যাকচুয়ালি দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি আর ঐতিহাসিক একটা সমৃদ্ধ দেশ, সেরকম নাম মনে হয় নাই। কম্বোডিয়া, কম্বোডিয়াতে আহ, এটা অ্যাকচুয়ালি কম্বোডিয়াকে সেরকম কিছু জানি না আমি, তবে থেকে বড় দাদা ওই যে মন্দিরটা আছে না, আঙ্কর ভাট মন্দির পাওয়া যায় এখানে, আঙ্কর ভাট আঙ্কর মন্দির বাট। আছে, এইটা কোশ্চেনটা পরীক্ষা আছে, এইটা মনে রাখবো হ্যাঁ, মানে আঙ্কর ভাট মন্দির, আঙ্কর ভাট, এই যে আঙ্কর ভাটের জন্য বিখ্যাত এটা কম্বোডিয়া, এটা এটা মনে রাখবো, এটা পরীক্ষা আসে আঙ্কর ভাট। আর এমনি কি বলা হয় সেটা আমার জানা নাই, আমি পাইও নাই, দেখতে লাগবে। আঙ্কর ভাটের জন্য বিখ্যাত এটা। নেক্সট হচ্ছে কানাডাকে কানাডাকে দীর্ঘ সময় বরফে ঢাকা থাকার কারণে কবি রুডইয়ার্ড কিপলিং কি উপনাম দিয়েছিলেন? লেডি অফ স্নো। লেডি অফ স্নো, লেডি অফ স্নো ঠিকই আছে, এটা উপনাম দিয়েছিল, হ্যাঁ লেডি অফ স্নো ঠিকঠাকই আছে, ওটা ভুল, ওইখানে আমি ল্যান্ড করে দিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ লেডি অফ স্নো ঠিকই আছে। আচ্ছা এমেরাল্ড আইল্যান্ড, এমেরাল্ড আইল্যান্ড একটু আগে আমি তোমাদের বললাম, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডকে এমেরাল্ড আইল্যান্ড বলা হয়, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড হচ্ছে এমেরাল্ড আইল্যান্ড। নেভারল্যান্ড, নেভারল্যান্ড উত্তর এটা অস্ট্রেলিয়া, হচ্ছে উত্তর অস্ট্রেলিয়া। উত্তর অস্ট্রেলিয়া, উত্তর অস্ট্রেলিয়া, এটা হচ্ছে নেভারল্যান্ড। কোয়েকার সিটি, কোয়েকার সিটি এটা একটা ফিলাডেলফিয়া, এই শহরটাকে, ফিলাডেলফিয়া এই শহরটাকে, মানে এটা অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্রের শহর ফিলাডেলফিয়া, এই শহরটাকে বলা হয় কোয়েকার সিটি। কেন বলা হয়? কারণ এখানে কোয়েকার সম্প্রদায়ের দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছে, মানে কোয়েকার সম্প্রদায়ের মানুষেরা এই শহরটাকে যেহেতু প্রতিষ্ঠা করেছে তার জন্য এই কোয়েকার সিটি নাম দেওয়া হয়েছে। তো যাই হোক, কোনটাকে বলা হয়? যুক্তরাষ্ট্রের একটা শহর, নাম হচ্ছে ফিলাডেলফিয়া, 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 এটাকে বলা হয় কোয়েকার সিটি, ফিলাডেলফিয়া, এটা হয়ে গেল কোয়েকার সিটি। আচ্ছা লিটিল ভ্যানিস, লিটিল ভ্যানিস, লিটিল ভ্যানিস হয়ে যাচ্ছে আমাদের কোনটা হচ্ছে? ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা। ভেনিস বলা হচ্ছে, ভেনেজুয়েলাকে লিটিল ভেনিস বলা হচ্ছে। আচ্ছা ইতালি, ইতালিকে কি বলা হয়? ইতালি তো আছে রোম হয়ে যাচ্ছে, ইতালির দাদা প্রচুর নাম আছে, হ্যাঁ ইতালিতে দাদা প্রচুর নাম আছে। জলনগরী, না, সে জলনগরী ভেনিস, বল বল। মেক্সিকো, মেক্সিকোকে স্টোর হাউস অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, স্টোর হাউস অফ দ্য ওয়ার্ল্ড, স্টোর হাউস অফ দ্য ওয়ার্ল্ড, স্টোর হাউস অফ দ্য ওয়ার্ল্ড, স্টোর হাউস অফ দ্য ওয়ার্ল্ড। ভেনেজুয়েলা হয়ে গেল। কিউবা তো কি চিনির বাটি নাকি? চিনির বাটি। আর ইতালিরটা তোমরা দেখে নিও তো কি কি নাম আছে, এটা একটু দেখে নিও। আচ্ছা তারপর দেখো, হ্যাঁ বলো, এই শাশুড়ি পর্যন্ত করো। রাজা নবম ক্রিস্টিয়ানোর সন্তানদের বিয়ে ইউরোপের বিভিন্ন রাজপরিবারে হওয়ায় কোন দেশকে ইউরোপের শাশুড়ি বলা হতো? মার্ক। ডেনমার্ক। ডেনমার্ক। ডেনমার্ক,
ডেনমার্ককে বলা হয় ইউরোপের শাশুড়ি। আচ্ছা, বেলজিয়াম তো হয়ে গেল। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, বেলজিয়াম ইউরোপের ককপিট বলা হয়, ককপিট অফ ইউরোপ। এটা খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, এটা পরীক্ষায় আসে। ককপিট অফ ইউরোপ, ককপিট অফ ইউরোপ, এটা পরীক্ষায় আসে, এটা কিন্তু মনে রাখবে। ককপিট অফ ইউরোপ, ককপিট অফ ইউরোপ মানে ইউরোপের ককপিট বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে ককপিট মানে কি? ককপিট কথার অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্র। আগে যত যুদ্ধ হতো ইউরোপে, সবই ওই বেলজিয়ামে হতো। তার জন্য বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, স্কটল্যান্ড এটা তো হয়ে গেল। সুইজারল্যান্ড, এগুলো সব হয়ে গেছে। ইউরোপের খেলার মাঠ, সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপের খেলার মাঠ, হ্যাঁ, এর দুটো গুলাবে না একসাথে, হ্যাঁ। সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপের খেলার মাঠ, খেলার মাঠ, প্লেগ্রাউন্ড অফ ইউরোপ। আর বেলজিয়াম হচ্ছে ইউরোপের ককপিট, ইউরোপের যুদ্ধক্ষেত্র, প্রাচীন যুদ্ধক্ষেত্র, ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র তুমি বলতে পারো। আচ্ছা, এটা বলো, অস্ট্রেলিয়ার অত্যন্ত দুর্গম, জনশূন্য ও শুষ্ক অঞ্চল যা নেভার নেভার ল্যান্ড নামে পরিচিত, সেটি কোন অংশ? নেভার নেভার ল্যান্ড, উত্তর অস্ট্রেলিয়া। উত্তর অস্ট্রেলিয়া, এটা হচ্ছে নেভার নেভার ল্যান্ড নামে পরিচিত, নেভার নেভার ল্যান্ড, উত্তর অস্ট্রেলিয়া। আচ্ছা, এটা বলো, প্রচুর বৃষ্টিপাতের ফলে গ্রাম ও প্রকৃতি গাঢ় সবুজ দেখানোর কারণে কোন দেশকে এমেরাল্ড আইল্যান্ড বা পান্না দ্বীপ বলা হয়? এমেরাল্ড আইল্যান্ড বা পান্না দ্বীপ, এটা আমি তো আয়ারল্যান্ড, বললাম একটু আগে, কোনটাকে বলা হয় এমেরাল্ড আয়ারল্যান্ড, আইল্যান্ড বা পান্না দ্বীপ? এটা হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড। হ্যাঁ, আয়ারল্যান্ড হবে উত্তর, আয়ারল্যান্ড এটা হচ্ছে উত্তর। আচ্ছা, আইসল্যান্ডকে কি বলা হয়? আইসল্যান্ড, আইসল্যান্ড এটা হয়ে যাবে ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস, ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস, মনে রাখবা, ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস, ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস, ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস। ডেনমার্ক, ডেনমার্ক তো বললাম ডেয়ারি অফ নর্দার্ন ইউরোপ, অর্থাৎ ইউরোপের, উত্তর ইউরোপের দুগ্ধ কেন্দ্র। স্কটল্যান্ড তো হয়ে গেল গুহার দেশ। আচ্ছা, এগুলা এখনো জোনস দীর্ঘ বিশ্ব স্বেচ্ছা বিচ্ছিন্ন থাকা কোরিয়াকে খোলা। আচ্ছা, এখনো এগুলা হয় নাই, আমরা এত অবধি করলাম। ঠিক আছে, বাকি পার্টটা আমরা নেক্সট ডে করব, মানে কালকে এটা কমপ্লিট হয়ে যাবে, আরো কয়েকটা আছে। তো মোটামুটি যা করাচ্ছি এখান থেকে, এগুলা করলেই ভাই যথেষ্ট, ভাই অনেক আছে, অনেক প্রচুর। ঠিক আছে, তো এটা এতদূর পর্যন্তই তোমাদের থাকলো। আর তোমরা চেষ্টা করবে না 7:30টায় জয়েন করার, হ্যাঁ, তাহলে ভালো হয়। তাহলে 7:30টায় ক্লাস স্টার্ট করলে আরো অনেকটাই আগানো যাবে।